আমাদের রাজ্যের প্রধান প্রশাসক যিনি, তিনি বিভিন্ন জায়গায় হাতে মাইক পেলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলতে থাকেন এবং বলেন গোটা পৃথিবীর মধ্যে ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্য নাকি এ সমস্ত বিষয় রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কন্যাশ্রীর কথা বলেন, তিনি রূপশ্রীর কথা বলেন, এই সমস্ত তিনি বলেই চলেন। আর বলবার পরে কেউ কোনো পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন না, কেউ জিজ্ঞাসা করেন না যা বলছেন আর বাস্তব চিত্রটা তার সাথে আদৌ কোনো ফারাক আছে কি না। ঠিক এখানেই আমি আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দেব, ভালো করে শুনুন। এ রাজ্যে এখন সবথেকে ভয়ঙ্কর ভয়াবহ সমস্যা হচ্ছে নাবালিকা প্রসূতির মৃত্যু। গত কয়েক বছরে নাবালিকা প্রসূতির মৃত্যু এ রাজ্যে রীতিমতো উদ্বেগজনক হয়ে উঠেছে। নাবালিকারা মারা যাচ্ছে প্রসূতি হবার সময়, সন্তান জন্ম দেবার সময় নাবালিকার মৃত্যু এ রাজ্যে এখন সবচেয়ে বড় সমস্যা। ভেবে দেখুন, একদিকে রূপশ্রী কন্যাশ্রীর নানা প্রকল্পের ঢক্কানিনাদ, গোটা পৃথিবীতে নাকি এই ধরনের প্রকল্পগুলো একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের রাজ্যে যিনি প্রধান প্রশাসক তিনি দাবি করেন, আর অন্যান্য যারা রয়েছেন তারা কেউ তা নিয়ে প্রশ্ন করেন না। আমাদের তথাকথিত মূলধারার মিডিয়াতে এই বিষয়গুলো সেভাবে আসেই না। আমি বেশ কিছু তথ্য পরিসংখ্যান পেয়ে এবং এগুলো কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তারপরে সেই সংবাদ মাধ্যমের পরিসংখ্যান তথ্য দেখে সত্যি উদ্বিগ্ন না হয়ে পাওয়া যায় না। একেবারে চিন্তার বলি রেখা দেখা দেয় কপালে। এ রাজ্যে 21 শতকের এতটা সময় পেরিয়ে আসবার পরেও সব থেকে ভয়ঙ্কর ভয়াবহ হচ্ছে নাবালিকা প্রসূতির মৃত্যু। আমি আপনাদের ওই রিপোর্টটার কিছু অংশ, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা রিপোর্টটার কিছু অংশ একটু পড়ে শুনিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা ভয়াবহ, কতটা উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগ যে সমীক্ষা করেছে সেই সমীক্ষায় ধরা পড়েছে যে কি ভয়ঙ্কর। আমি কোনো বানিয়ে বা বানানো কথা বলছি না, একাধিক সংবাদ মাধ্যমে, প্রধান শ্রেণীর সংবাদ মাধ্যমে টুকরো টুকরো করে এই খবরগুলো এসেছে, কিন্তু সেভাবে তথাকথিত মূলধারার মিডিয়ায় এটা আলোচনায় আসেনি। কারণ মনে হয়নি এই বিষয়টা আলাদা করে আলোচনার দরকার আছে, এই বিষয়টা ভাবার দরকার আছে। আমি একটু পরে আপনাদের শোনাবো এবং তারপরে আমি আলোচনার জন্য আসব। সেটা হচ্ছে যে গত বছর একেবারে পরিষ্কার লেখা রয়েছে যে গত বছর স্বাস্থ্য দপ্তরের সমীক্ষাতে দেখা যাচ্ছে বিভিন্ন জেলার 130টি ব্লকে মোট প্রসূতির 20 থেকে 29% নাবালিকা। এছাড়াও 15টি ব্লক চিহ্নিত করা হয়েছে যেখানে মোট প্রসূতির 30%-এরও বেশি নাবালিকা। মালদহ, আগে যেটা ছিল মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে নাবালিকা বিবাহের এবং প্রসবের উচ্চ হারের জন্য পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছরে এটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। বীরভূম, বসিরহাট, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, রামপুরহাটের মতো জায়গাতেও এগুলো ছড়িয়ে পড়েছে। 2023-24 সাল এবং 2024-25 দুটি অর্থবর্ষে মোট প্রসূতির মধ্যে নাবালিকা প্রসূতির হার 15%-এরও বেশি এবং প্রতি বছর এদেশে যে নাবালিকা প্রসূতির মৃত্যু হয় তার তুলনায় এ রাজ্যে নাবালিকা প্রসূতির মৃত্যুর সংখ্যা অনেকটা বেশি। প্রতি 1 লক্ষে এ রাজ্যে 106 জন নাবালিকা মারা যায় প্রসূতির সময়। গোটা দেশে সেই সংখ্যাটা 93। ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা। রামমোহন রায়, বিদ্যাসাগর, কত কথা বলি আমরা, কতদিন আগে তারা মেয়েদের এগিয়ে নিয়ে আসার জন্য কত কত পরিকল্পনা করেছিলেন, ভেবেছিলেন। আমরা সেই রাজ্যের মানুষ, তার উত্তরাধিকার বহন করছি। আমাদের প্রশাসনিক প্রধান সুযোগ পেলেই বলেন যে তিনি কত কত করেছেন এবং মহিলারা কত কত এগিয়ে এসেছেন। রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কত কত প্রকল্প মহিলাদের জন্য আছে, কিন্তু মহিলারা বা নাবালিকা প্রসূতির মৃত্যু কি ভয়ঙ্কর ভয়াবহ। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে নাবালিকা প্রসূতির সংখ্যা বাড়ল কি করে? আইন অনুযায়ী তো
18 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না, তাহলেও এটা ঘটে যাচ্ছে কি করে? ঘটে যাচ্ছে কারণ আমাদের প্রশাসনিক স্তরে কোনো যোগাযোগ নেই বা কোনো সামঞ্জস্য নেই। একটা বিভাগ আর একটা বিভাগের সাথে সামঞ্জস্য রেখে যে কাজ করবে সেটা হয় না। তা না হলে এই যে বিবাহের জন্য যে টাকা দেওয়া, সেটা তো 18 বছরের আগে পাওয়ার কথা নয়। কি করে পাচ্ছে? এই তো মাত্র কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে সেখানে দেখা যাচ্ছে 19 বছরের একটি মেয়ে দ্বিতীয়বারে সন্তান জন্ম দিতে গিয়ে সে মারা যায়। 19 বছরের, মানে প্রথম বার 16 বছরে তার সন্তান হয়, তারপরে 19 বছরে আবার তিনি সন্তান সম্ভবা হন এবং সেই সন্তান প্রসবের সময় সে মারা যায়। এই মেয়েটি, সেও নাবালিকা। প্রশ্ন হচ্ছে প্রশাসন কোথায়? প্রশাসন এটা নিয়ে ভাবে না কেন? কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? যা বলা হচ্ছে আর বাস্তবে যা, তার সাথে বিস্তর ফারাক, কোথাও কোনো প্রশ্ন নেই। আরও একটা বিষয় আমাদের ভাবাচ্ছে যে এই যে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, নাবালিকাদের বিয়ে, এটা কি এটার জন্য নয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পঙ্গু হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটা উঠে গেছে? স্কুলে আজ অধিকাংশ স্কুলগুলোর কি অবস্থা আমরা সবাই জানি। আমি এটা নিয়ে বারবার অনুষ্ঠান করেছি, বারবার বলবার চেষ্টা করেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি বিপর্যস্ত। ছেলে মেয়েরা আর শিক্ষার জায়গায় যাচ্ছে না। এই মতো অবস্থায় বাড়ির যারা অভিভাবক তারা কি করছে? খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। গ্রামান্তরে যে মেয়েরা নাবালিকা, তাদের বাবা মা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে এবং তাদের ভাবনাটা হচ্ছে এরকম যে সরকারি প্রকল্পের টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে একটা পাত্রস্থ করে দেওয়া। এবং এটাও এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে। একটা বড় অংশের নাবালিকা মেয়েরা এ রাজ্য থেকে পাচারও হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাস্তব চিত্র। তথাকথিত মূলধারার মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আলোকপাত করা নেই। বিপন্ন নাবালিকা, আজকের সময় দাঁড়িয়েও আমাদের ভাবতে হচ্ছে যে মেয়েরা কিভাবে বিপন্ন হচ্ছে, অথচ কত গালভরা কথা আছে। কেন্দ্রীয় স্তরে যেমন বেটি বাঁচাও বেটি পড়াওর কথা আছে, আমাদের রাজ্যেও নানাবিধ প্রকল্প আছে, কিন্তু বাস্তব চিত্রটা, বাস্তব চেহারাটা একদম আলাদা। আসলে এই ভয়ঙ্কর ভয়াবহ বাস্তবতার উপরে একটু আলো ফেলি, একটু বোঝবার চেষ্টা করি কোন সূত্রে বাধা এইরকম একটা ভয়াবহ ঘটনা কিভাবে ঘটে যেতে পারছে। এবং একরকম অআলোচিতভাবেই, সেভাবে আলোচনার আলো পড়ছে না, কেউ ভাবছে না গোটা বিষয় নিয়ে। সবারই অজান্তেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। খবরের কাগজের ভিতরে ছোট ছোট করে খবরগুলো আসছে, কিন্তু ভয়ঙ্কর এই তথ্য, ভয়ঙ্কর এই পরিসংখ্যান। স্কুল, শিক্ষা সব উঠে যাচ্ছে। মেয়েরা অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে সন্তান জন্ম দিতে গিয়ে তারা মারা যাচ্ছে। পরিসংখ্যান তথ্যে সেটা পরিষ্কার ধরা পড়ছে, কিন্তু সেটা নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়া, সেটা নিয়ে সরকারকে ভাবতে বাধ্য করানো, কোথাও কোনো প্রক্রিয়া নেই। আমরা জানি আমাদের পরিসর, আমাদের ক্ষমতা, আমাদের পৌঁছে দেওয়ার বিষয়টা খুব সীমিত, কিন্তু তৎসত্ত্বেও এই বিষয়টার উপরে আলোকপাত করা খুব জরুরি। আমাদের মনে হচ্ছে গুরুতর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আসুন, আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন এবং মেজবাহার শেখও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব। মিরাতুন, আপনার কাছে আমি প্রথম জানতে চাইব যে এইরকম একটা বিষয় আপনি বারবার করে বলেন, বিভিন্ন জায়গাতে আপনার অভিজ্ঞতা বলে যে এই বিষয়গুলো এইটা এত উপেক্ষিত হয় কি করে, যে এইরকম একটা ভয়ঙ্কর ভয়াবহ চিত্র এটা আমাদের সমাজ বাস্তবতা সেভাবে আলোচিত হয় না। কেন হয় না? নাকি আমরা এটা অভ্যাস করে ফেলেছি যে এমনটাই চলবে? গোটা দেশে সবকিছু যা কিছুই ঘটে, সংকট যখন দেখা দেয়, আমাদের বুঝতে হবে আমরা প্রত্যেকটা ব্যক্তি মানুষ একটা পরিবারে বাস করি, একটা সমাজ ব্যবস্থার মধ্যে থাকি। আর সেই পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দ্বারা পরিবার চালিত হয়। পরিবারের মানুষজন যে ধরনের ভাবনা চিন্তা নিয়ে বাস করে, সেটা কিন্তু সবটাই সমাজে যে ভাবনা চিন্তা আছে তার দ্বারাই পরিচালিত হয়। তারা নিজস্ব ব্যক্তিগত ভাবনা, খুব কম মানুষ আছে ব্যতিক্রমী যারা ব্যক্তিগত চিন্তাদর্শ, ভাবাদর্শ, মতাদর্শ দ্বারা পরিচালিত হয়। বেশিরভাগ মানুষই সমাজে যা চলছে সেটাকেই, ব্যবসায়ী ব্যবস্থাপনাকেই অনুসরণ করে চলে। তো ছেলে মেয়ে, পুরুষ নারীর যে তফাৎটা, আমি
নাবালিকা প্রসূতি নিয়ে চিন্তা করছো, কিন্তু আমাদের একটু গোড়ার দিকে তাকাতে হবে। মানুষের দুটো রূপ, ছেলে আর মেয়ে, পুরুষ আর মেয়ে। নারী বলতে আমার ভালো লাগে না, যা, পুরুষ আর মেয়ে, এই দুটো রূপের শুধু পার্থক্য, দৈহিক পার্থক্য, বাইরের পার্থক্য, আঙ্গিক পার্থক্য। মানুষ তো দুজন সমান। আর গোলমালটা কোথায় ঘটে? সমাজ ব্যবস্থা এমন ভাবে পরিবারের উপরে চেপে বসে। সেটা কিরকম? না, দুটো মানুষ সমান নয়, একটা হচ্ছে, এক পুরুষ হচ্ছে সবল আর মেয়েরা হচ্ছে দুর্বল। আর এই সবল আর দুর্বল ভাবনাটা একেবারে ভুল ভাবনা। দুটো মানুষই জন্মায়, একটা মেয়ে রূপে একটা পুরুষ রূপে, তারা বিপুল সম্ভাবনা নিয়ে জন্মায়। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সম্ভাবনা থাকে, সেগুলো বিকশিত করার সুযোগ দিতে হয়। পুরুষ আর মেয়ে শিশুর ক্ষেত্রে ঠিক এইখানটাতেই গলদ ঘটে যায়। শিশু পুরুষকে যেভাবে তার মধ্যে যা আছে সামর্থ্য, সেগুলো বিকশিত করার চেষ্টা করা হয়, মেয়ে শিশুকে তার ঠিক বিপরীত ধারায় মনে করা হয়। এ পুরুষ, এ ঠিক আছে, এর কোনো অসুবিধা নেই। আর এ মেয়ে, একে পালন করতে হবে সুরক্ষা দিয়ে, প্রথম থেকেই সুরক্ষা। প্রথম থেকেই তাকে পোশাকে, আশাকে, চিন্তা ভাবনা, খাবার, তার জীবন ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা, দুই পক্ষের মধ্যে কিন্তু তফাৎ করে নেওয়া হয়। ছেলেকে লেখাপড়া শেখাবার চেষ্টা করবে। তুমি যে কথাটা বলছো সেটা বেশিরভাগই ঘটছে বিপন্ন দরিদ্র পরিবারে, যাদের দারিদ্র প্রকট যে পরিবারে, অর্থাভাবে ভুগছে যে পরিবারগুলো, সেই পরিবারগুলোতে এই বিপন্নতা বেশি দেখা দিচ্ছে। এবারে যখন আর্থিক বিপন্নতা যে পরিবারে থাকে, সে পরিবারে নাবালিকা শুধু নয়, নাবালকরাও কিন্তু বিশেষ করে এখন বর্তমান সময়ে অত্যন্ত বিপন্ন। কারণ নাবালকরা কি করে না, যেহেতু তাদের দেহ সম্পর্কিত সুরক্ষার ব্যাপার নেই, আমি পরে আসছি সে কথা, কোন সুরক্ষা সেটাতে আসছে, খুব বেশি সময় নেব না। পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে না, সে আর শিক্ষা ব্যবস্থা কিছু দূর নাবালক অবস্থা পর্যন্ত যাওয়ার পরে আর লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে না। আমি বর্তমান পরিস্থিতির কথা বলছি। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সুযোগ পাচ্ছে না, অর্থ রোজগার করতে হবে, শিক্ষা ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে। কোনো রকমের কষ্ট করে যদি শিক্ষাটা পুরো সম্পূর্ণ করতে পারে, তারপর চাকরি বাকরি নেই। এখন তো শিক্ষার সঙ্গে চাকরি বাকরি পাওয়ার যোগসূত্র হয়ে গেছে না। শিক্ষা দ্বারা মানুষ হবে, বুঝতে শিখবে, বোধ জাগবে, সেসব তো আর কোনো, সেসব ভাবনা উবে গেছে। শিক্ষা মানে, শিক্ষা সম্পূর্ণ করা মানে চাকরি পাবে। ছেলেদের ক্ষেত্রে সেই ভাবনাটা প্রথম থেকে প্রবল থাকে। ছেলে কি করবে না, রোজগার করবে একদম জন্ম সময় থেকে। বিশেষ করে দরিদ্র পরিবারে সে রোজগার করবে, অর্থ আনবে, অর্থাভাব দূর করবে, পরিবার পালন করবে। মেয়ে রোজগারের প্রশ্ন নেই, মেয়ে তখন থেকেই তার জন্য বিয়ে দিতে হবে। তার সুরক্ষাটা বড় কথা। এবং সেই সুরক্ষাটা কিসের থেকে? পরিষ্কার বলছি, যৌন আক্রমণ থেকে, পুরুষের যৌন লালসার শিকার না হওয়া থেকে। একেবারে ভেতরে লালিত হয়ে রয়েছে বিভিন্ন ভাবনা চিন্তা। মেয়েকে সেই জন্য সুরক্ষা দিতে হবে, এবং তার জীবনের লক্ষ্যটা কি হবে, তাকে কিভাবে গড়ে তোলা হবে, বিয়ের জন্য। তাহলে এবার নাবালক আর নাবালিকার মধ্যে তফাৎটা আমরা করি। দরিদ্র ঘরের নাবালক হাটে মাঠে খেতে খামারে বাজারে শ্রম দিয়ে রোজগার করে। যদি এ রাজ্যে না হয়, নিজের রাজ্যে না হয়, অন্য রাজ্যে চলে যায় নাবালকরা। নাবালকদের বিপন্নতা খুব কম নয়, অন্য ধরনের বিপন্নতা। তাদেরকেও একেবারে মাত্রাতিরিক্ত শ্রম দিয়ে অর্থ রোজগার করে পরিবার চালাতে হচ্ছে, নিজের দেশেও থাকতে পারছে না, অন্য রাজ্যে যেতে হচ্ছে। এটা নাবালকদের বিপন্নতা, এর থেকে বেশি নয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিপন্নতাটা কি হচ্ছে না, তার শিক্ষাটা সম্পূর্ণ তো হলো না। নাবালক, দরিদ্র নাবালক ছেলের মতোই তার শিক্ষা সম্পূর্ণ তো হয় না, অতদূর পর্যন্তও যায় না। নাবালকে যতটা পৌঁছায় ততটা মেয়েদের পৌঁছায় না, মেয়েরা ততদূর যেতে দেওয়া হয় না। তার আগেই তাদের জন্য নির্ধারিত হয় বিয়ে। এখন এটা অনেকটা রুদ্ধ হয়েছিল, মাঝখানে দেখা গেছিল, একটা সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম মেয়েরা নিজেরাই বিয়ে করব না,
এই পণটা গ্রহণ করছিল, বিয়ে করব না পড়বো। বহু মেয়ের মুখে, দরিদ্র ঘরের মেয়ের মুখে শোনা গেছে, আমি পড়বো, বিয়ে করবো না। এখন তুমি যে পরিস্থিতির কথা বলছো, মা বাবারা কিন্তু সেটা আর ভাবতে পারছে না। কেন ভাবতে পারছে না? নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছে, নাবালিকা প্রসবের গর্ভধারিণী হচ্ছে, এবং গর্ভ যখন প্রসব করার সময়, তখন যেহেতু নাবালিকা গর্ভধারণ করার উপযুক্ত বয়স নয়, সেহেতু সেই প্রসূতিকে মৃত্যুর মুখোমুখি লড়াই করতে হচ্ছে, হয় বেঁচে যাচ্ছে নতুবা বাঁচতে পারছে না। এই নাবালিকা বয়স থেকে যে সুযোগগুলো তার পাওয়ার কথা ছিল, কিছুই পাচ্ছে না। উপরন্তু তার বিয়ে দিয়ে তাকে গর্ভধারিণী হতে হচ্ছে, সন্তান প্রসব করতে হচ্ছে, করতে গিয়ে মারা যাচ্ছে। এবারে নাবালকের বিপন্নতা, সমস্ত সুযোগ সুবিধা হারা, কেটে খাওয়া। আর নাবালিকার বিপন্নতা হচ্ছে, বিয়ে নামক সুরক্ষা পদ্ধতির মধ্যে যাও, দিচ্ছি তোমাকে আমরা ওই পদ্ধতির মধ্যে ঢুকিয়ে, এবং সন্তান ধারণ করো, সন্তান ধারণ করতে গিয়ে মৃত্যুমুখী হলেও ওটা তুমি মেয়ে, তোমার ওটাই ভালো। এটা একটা সহজ ব্যাখ্যা, কিন্তু এর থেকেও যে কঠিন ব্যাখ্যাটা, যেটা আমাদের বিচলিত করছে সেটা এই মুহূর্তে, সেটা হলো যৌন সম্পর্ক পুরুষ নারীর। এবং সেটা আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে সমাজ বদল হয়ে গেছে, আগে লুকিয়ে চুরিয়ে এগুলো হতো, এখন সমাজ এমন হয়েছে, একটা পুরুষ, একটা ছেলে আর একটা মেয়ে, দুজন তাদের যৌন সম্পর্কটা খুব ভালোভাবে বুঝে যায় নাবালক বয়সে, বুঝে যায়। এবং মা বাবারা ভীত হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু তাদের ওই সম্পর্ক হলে গর্ভধারণ করতে হয়। অতএব নাবালিকা মেয়েদের সুরক্ষা তারা ভাবতে পারছে না। কারণ এখন আমি বলছি কেন এই প্রসূতি হতে হচ্ছে, এটা এই জন্যই হচ্ছে, মা বাবারা ভাবছে কোন সময়ে মেয়ে আমার কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিয়েটা বৈধ যৌন সম্পর্ক। এই অবসরে বলে নিই, বিয়েটা হচ্ছে যৌন সম্পর্ককে বৈধ করার ছাড়পত্র, আমি তাই মনে করি। তো সেই ছাড়পত্রটাকে ব্যবহার করা হচ্ছে, পাছে মেয়ে আমার খুব অবৈধভাবে গর্ভধারিণী হয়ে যায়। কেন? কারণ আজকে যৌন সম্পর্কটা একেবারে খোলামখুল্লা মানুষের কাছে কাম প্রবৃত্তি নিবারণ করার একটা সম্পর্ক। এবং কাদের কাম প্রবৃত্তি? পুরুষের। মেয়ের কোনো ভূমিকাই নেই সেক্ষেত্রে। তবুও মেয়েরা ভালোবাসার না একটা মোহ, ভুল ধারণা যে আমাকে ভালোবাসে ছেলেটি, সেই ভুল ধারণা ক্রমে ওই সম্পর্কে জড়িত হয়, নিহাতি দৈহিক যৌন সম্পর্কে, এবং তারপরে গর্ভধারণ করে। মেয়েদের জন্য প্রকৃতি এই ব্যবস্থাটা সাংঘাতিক খারাপ করে রেখেছে বলে আমার মনে হয়। গর্ভধারিণী হয় এবং তাকে ওই বয়সে গর্ভধারণ করার ক্ষমতা তার থাকে না, দরিদ্র ঘরের মেয়েদের থাকে না। এখানে উল্লেখযোগ্য যে পুরোনো দিনে কিন্তু এই নাবালিকা বয়সেই মা হতো, বহু মা। তাদের খাওয়া দাওয়া সবকিছু এত ভালো ছিল সেই সময়ে, তারা কিন্তু সামলে নিতে পারত। এখন এত দরিদ্র, আমাদের সমাজ ব্যবস্থায় এত দরিদ্র বেড়ে গেছে, এবং দারিদ্র্যের সঙ্গে সঙ্গে খাবার দাবারই কোনো পুষ্টি পাচ্ছে না, যার ফলে নাবালিকার মৃত্যুটা অনেক বেশি হয়ে যাচ্ছে নাবালিকা গর্ভধারিণী হলে। নতুবা গর্ভধারিণী হলেই যে তাকে মৃত্যুমুখী হতে হবে এমনটি কথা নয়, কারণ আগে নাবালিকাদেরই গর্ভধারণ করতে হতো বহু বছর ধরে। শেষ কথা বলি, এই যে নাবালিকা বিপন্ন, এখানে এর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটা অত্যন্ত মর্মান্তিক। দরিদ্র ঘরের মা বাবারা তার এই কন্যা সন্তান, একটি হোক, দুটি হোক, তিনটি হোক, ভাবছে বিয়ে দিয়ে দিয়ে বাবা সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি। একজনের যৌন প্রবৃত্তি বা যৌন লালসা বা যৌন তৃপ্তি ঘটবে একজন পুরুষের, তার হাতে দিয়ে দিই মুক্তি। কারণ আমাকে ভাবতে হবে না কোন ছেলে ওই আমার মেয়ের উপর উপদ্রব করবে, আমাদের সামাজিক সম্মান রক্ষা হবে। নাবালিকা মেয়ের বিয়ে দেওয়াটা এখন নিজেদের সামাজিক সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সমাজে যেন ওই মেয়ে কোনো ছেলের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে না পারে, তার থেকে মুক্ত হওয়ার জন্য বৈধ সম্পর্কে লিপ্ত করে দেয়। তারপরে শরীর তো মানবে না, শরীর তো এখানে ক্ষুধা সহ্য করে করে শরীর তৈরি হয়েছে দরিদ্র ঘরের নাবালিকার। সে কি করে গর্ভধারণ করার মতন ওই সামর্থ্য তৈরি করবে? যার ফলে প্রসূতি মৃত্যু হচ্ছে, নাবালিকা মৃত্যু হচ্ছে।
ক্লাইম্যাক্স বা প্যারাডক্স বা হেয়ালি যেখানে ক্ষেত্রে, সেটা হলো মেয়েদেরকে রক্ষা করার জন্যই মেয়েদেরকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ঠেলে হচ্ছে। দেওয়া হচ্ছে, এটাই হেয়ালি খুঁজছে। বাঁচাবার জন্য মৃত্যুর দিকে, বাঁচাবার জন্য মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং যারা ঠেলে দিচ্ছে তারা এক ধরনের অসহায় প্রাণী। আর সমাজ ব্যবস্থায় যে ধ্যান ধারণা আছে, কেন পুরুষদের শিক্ষা, এটা বলে শেষ করব, কেন পুরুষদের শিক্ষা দেওয়া হয় না ছোটবেলা থেকে যে এই সম্পর্ক স্থাপনটা করাটাই তোমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক নয়, দুজনই মানুষ, এই সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা বিহীন এই যৌন ক্ষুধা কাতর হয়ে থাকা পুরুষদের, এটা কিছুতেই যেন না হয়। ছোটবেলা থেকে এই শিক্ষার অভাব, যার ফলে মা বাবারা ভয় পেয়ে মেয়েকে বাঁচানোর জন্য যে সুরক্ষার পথ নিচ্ছে বাঁচিয়ে রাখার জন্য, সেটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেশ, আমি ঠিক এখানে আবারও আসবো, মেজবাহ শেখের কাছে আসবো। মেজবাহ বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে কোথাও কি এমনটা যে যে কথা মীরাতুন্দি বললেন যে আসলে লেখাপড়া নেই, ভাবছে যে একটা দায় থেকে মুক্ত হতে হবে, আমার মেয়েটা যদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই দায় থেকে মুক্ত হয়ে যাবো, তার জন্য তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমার যেটা যে বাস্তবটা কি, যে এত প্রকল্পের কথা বলা হয়, এত রীতির কথা বলা হয়, অথচ 18 বছর আগে যেখানে বিয়ে করা আইনত সম্ভব নয়, সেখানে সরকারি প্রকল্পের টাকা বরাদ্দ হচ্ছে কিভাবে যদি নাবালিকা বিবাহ হয়? এবং এটা হচ্ছে একাধিক জায়গায়, এটাই রয়েছে যে নাবালিকার বিয়ে এবং সে টাকা পেয়েছে। আমি একটা কথা বলি, যে কোনো দেশকে, মানে পৃথিবীতে এখন তো কোন দেশটা উন্নত সেটা তো যে মাপকাঠিতে মাপা হয় সেগুলো হচ্ছে, মানে যেটাকে ইংরেজিতে বলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর বা মানব উন্নয়নের সূচক বা উন্নয়নের সূচকও যদি বলি, তাহলে সেখানে হচ্ছে এক অংশের মানুষের হাতে প্রচুর প্রচুর সম্পদ, এক অংশের অস্বাভাবিক একটা বেতন, আর এক অংশের মানুষকে দুটো খেয়ে পড়ে বাঁচার জন্য 100 দিনের কাজ নামক একটি MGNREGA স্কিমে তাকে কাজ করতে হয়, কোন রকমে বেঁচে থাকার জন্য দিন গুজরান করতে হয়। এই অসম বিকাশকে নিয়ে আমরা একদল ভাবি যে পরিকাঠামো উন্নয়ন, ব্রিজ হলো, ইন্ডাস্ট্রি হলো, কিছু মানুষের হাতে কিছু পয়সা হলো, এটা উন্নয়ন নয়।